স্বাগত নিউজরুম সংলাপের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। গত ২৪ ঘন্টায় ঘটে যাওয়া খবর তার বিশ্লেষণী অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন। আমাদের সঙ্গে আছেন নুরুল ইসলাম হাসিব, বিশেষ প্রতিনিধি বাংলাদেশ পোস্ট, আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক ছাত্রনেতা ও রাজনীতি বিশ্লেষক, এবং আছেন অধ্যাপক নুরুল কবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনা শুরু করব তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলো শিরোনামগুলো শুরুতে জানিয়ে দিতে চাই। আছে বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে খালেদা জিয়ার অবস্থা আসলে কি, সিসিইউতে চলছে চিকিৎসা, ফখরুল বলছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। শনিবার গণ অনশন, আইনমন্ত্রী বললেন আইনের বাইরে কিছু করার সুযোগ নেই। এটি আসলে গত কয়েকদিন যাবত আমরা দেখছি টক অফ দ্য টাউন, এবং এটি নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করবো। এবং আছে বাস ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে, যাত্রীরা জিম্মি নিয়ম মানছেন না, চালকরা লেগেই আছে ঝগড়া বিবাদ। ডিসেম্বরের শেষ শঙ্কার ভোট, ২৩ নভেম্বর তৃতীয় ধাপ, ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপ ও ডিসেম্বরের শেষ দিকে পঞ্চম ধাপ। সোমবার বৈঠকে বসছে ইসি। এইচএসসি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর। মোটামুটি এই ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। আমরা কালের কণ্ঠ শিরোনাম করেছে হত্যার ৪৩ মামলায় আসামি ১৮৫২। ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতা, ২৫ জেলায় নিহত ৪৯, গুলিতে নিহত ২২। নরসিংদীতে সবচেয়ে বেশি ৯ জন নিহত, এই পর্যন্ত গ্রেফতার ১৩৩। প্রধান আসামির ২২ জন বিজিত প্রার্থী। আসামি বিএনপির ৪ স্থানীয় নেতাও। অবৈধ অস্ত্র ব্যবহার ঠেকাতে কঠোর পুলিশ। ইউনিয়ন পরিষদ, সাম্প্রতিক সময় যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে অনুসন্ধানধর্মী একটি রিপোর্ট করেছে কালের কণ্ঠ। নওগাঁয় সহিংসতায় আহত যুবকের মৃত্যু, আরও ৩ জায়গায় হামলার সংঘর্ষ, আহত ২১। ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্রিক খবর এটি। শতভাগ দিতে চায় বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট ম্যাচ নিয়ে, বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে আরেকটি রিপোর্ট। জাতিসংঘে রোহিঙ্গা সংকট সমাধানে সর্বসম্মত প্রস্তাব, বাদ স্বাধীনী চীন, রাশিয়া। গুরুত্বপূর্ণ একটি খবর, আমরা এটি নিয়ে আলোচনা করব। এবং কাল দেশ জুড়ে বিএনপির ৮ ঘন্টার গণ অনশন, খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি। মাঠে দর্শকের সঙ্গে ফিরছে উন্মাদনাও। জ্বালানি মূল্যের চেয়ে বাসের ভাড়া কয়েক গুণ বেশি। ছিল কালের কণ্ঠের শিরোনাম। আমরা ডেইলি সান দেখতে চাই। ডেইলি সান প্রধান শিরোনাম করেছে প্রাইভেট হেলথ কেয়ার প্রফেশনালস গেট নো ইনসেন্টিভ। ফাইট এগেনস্ট করোনা, বঙ্গবন্ধু রেল ব্রিজ টু বি বিল্ট উইথ বসুন্ধরা সিমেন্ট। ইউনিয়ন পরিষদ মেম্বার রাসেল বিকামস ভিলিয়নিয়ার। অনুসন্ধানধর্মী একটি রিপোর্ট। আমরা আলোচনায় ফিরতে চাই। আমরা একটু প্রথমেই আসতে চাই জনাব শরীফুজ্জামান শরীফ। আসলে সম্প্রতি বেশ কয়েকদিন ধরে বেশ আলোচনার কেন্দ্রবিন্দু খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে, এবং বলা হচ্ছে যে তিনি শঙ্কা করা হচ্ছে যে ক্যান্সার আক্রান্ত, এবং আজ ৮ ঘন্টার গণ অনশন করবে তারা। এটি নিয়ে আসলে আইনমন্ত্রী যেটি বারবারই বলে আসছেন যে আসলে আইনে কোনো সুযোগ, এভাবে যাওয়ার কোনো সুযোগ নেই, তাকে হয়তো কারাগারে আবার যেতে হবে এবং সেখান থেকে আবেদন করে হয়তো যেতে হবে। এটি নিয়ে বেশ আলোচনা, তর্ক বিতর্ক চলছে। এবং আজকে বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম আমরা দেখলাম খালেদা জিয়ার অবস্থা আসলে কি। আপনার মন্তব্য জানতে চাই জনাব শরীফুজ্জামান শরীফ। এবং আমার সাথে যে আলোচকরা যারা আছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আমি আলোচনার শুরুতেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দলের প্রধান বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করি। বেগম খালেদা জিয়া একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে আছেন, এবং এখন পর্যন্ত যে অবস্থাটি দাঁড়িয়েছে, বিএনপির পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। আর সেই বিষয়টিকে রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করছে বিএনপি, এবং একই সাথে বিএনপি এই বিষয়টি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে এবং বলার চেষ্টা করছে যে এটি সরকারের একটা প্রতিহিংসার কারণে তিনি যথাযথ ট্রিটমেন্টটি পাচ্ছেন না। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটি এখনো যে ভঙ্গুর আছে তার সর্বশেষ প্রমাণ হলো এই দাবিটি। এবং মজার ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের গত 50 বছর যারা দেশ শাসন করেছে, আপনি জানেন যে ঠিক এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলের যে নেত্রী, তিনিও কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিদেশে আছেন।
এর আগে আমাদের দেশের মহামান্য রাষ্ট্রপতি তিনিও উন্নত চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন, ফিরে এসেছেন। এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি উঠছে। এর ভেতর থেকে প্রমাণিত হয় যে আমাদের দেশের সাধারণ মানুষের জন্য যে চিকিৎসা ব্যবস্থাটি আছে সেটি উন্নত নয়। এবং এই উন্নত অনেক কিছুর ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদরা তাদের দাবি করলেও, আস্ফালন করলেও, নিজেদের কৃতিত্ব দাবি করলেও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটিকে এই দেশের মানুষের জন্য উন্নত যে তারা করেননি তার সর্বশেষ প্রমাণ হচ্ছে এই যে দাবিটি। বেগম খালেদা জিয়া একজন রাজনীতিবিদ এবং তার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্তটি একদিকে রাজনৈতিক প্রভাব সৃষ্টি করবে, রাজনৈতিকভাবে সেটি নিয়ে আলোচনা হবে। তবে আজকের যে অবস্থাটিতে দাঁড়িয়েছে, আমি গত কয়েকদিন ধরে পার্লামেন্টে বিএনপির সংসদ সদস্যরা যে কথাগুলি বলছেন, সর্বশেষ আজকে তাদের দলের আরো একজন এমপি মোশাররফ হোসেন তিনি বলেছেন যে সরকার মানবিক হয়েছে, আমরা আর একটু মানবিক হোক সেটি আমরা চাই। অর্থাৎ সম্ভবত বিএনপির জায়গা থেকে তারা অনুমান করছেন যে এই বিষয়টি আর আইনগত লড়াই করে তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল এখান থেকে আনতে পারবে না। এটি তাদের কাঙ্ক্ষিত তাদের নেত্রীকে বিদেশে পাঠানোর জন্য যে সিদ্ধান্তটি সেটি হয়তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বা রাজনৈতিক লাইন থেকে সমঝোতার মধ্য থেকে সেটি করতে পারে। গতকালকে কিন্তু প্রধানমন্ত্রী তার সরকারের একটি অবস্থান তুলে ধরেছেন, ব্যাখ্যা করেছেন। আমার কাছে মনে হয় সামগ্রিকভাবে মিলিয়ে বিএনপি যে দাবিটি করছে এটি তার মানবিক গ্রাউন্ড থেকে করছে। সরকার মানবিক গ্রাউন্ড থেকে কতগুলি পদক্ষেপ নিয়েছে, একই সাথে সরকারের গতকালকের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে মনে হয়েছে যে কতগুলো রাগ, ক্ষোভ এই জিনিসগুলো সরকারের মধ্যে আছে এবং বিএনপির যে দাবিটি সেই দাবিটির পেছনে এই রাগ, ক্ষোভ, অভিমানের যে জায়গাটি সেটিও কোনো না কোনো ভাবে সরকারকে প্রভাবিত করছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের একটি বড় অংশ, আমি বিশেষ করে অনলাইনগুলোতে দেখছি সরকারের যেভাবে সরকারকে এই বিষয়গুলোকে নিয়ে আক্রমণ করছে, অর্থাৎ লিডারশিপের পর্যায় থেকে সরকারের কাছে সহানুভূতি দাবি করা হচ্ছে, কিন্তু কর্মীরা মাঠ পর্যায়ের যারা কথা বলছেন তাদের কাছে মনে হচ্ছে তারা বেশ অ্যাগ্রেসিভ, হয়তো তাদের নেত্রীর স্বাস্থ্যের সামগ্রিক বিবেচনা করে। আমি কনক্লুশন টানবো এই জায়গাটিতে যে বেগম খালেদা জিয়া যে দণ্ডটি পেয়েছেন এই রকমের সমান অভিযোগ বা এর থেকে বড় অভিযোগ নিয়েও অনেকে এরকমের দণ্ড পাননি। সম্ভবত বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে আর্থিক অনিয়মের যে অভিযোগটিকে নিয়ে বিএনপি আইনগত সব রকমের ফাইটটি দিয়েছে, এটি বলা যাবে না হায়ার অ্যান্ড ফায়ার করে তাকে অভিযুক্ত করা হয়েছে। আমাদের এখানে কয়েক মিনিটের মধ্যে কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল এই বিএনপি, কিন্তু বিএনপির নেত্রী দীর্ঘ সময় পেয়েছেন তার বিরুদ্ধে আইনি লড়াই করার জন্য, তারপরে একটি রায় এসেছে। আমার মনে হয় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে আর্থিক অনিয়মের কথাটি বলা হচ্ছে, যদিও এটি তিনি আত্মসাৎ করেননি, তবে এই অর্থটি তিনি প্রক্রিয়াগত বেশ কতগুলো ত্রুটি এর মধ্যে ছিল, খরচের ক্ষেত্রে বা অন্যান্য ব্যবহারের ক্ষেত্রে। আমার বিশ্বাস আপনি আইনের শাসনের কথা বলে যদি এই বিষয়টিকে সামনে নিয়ে আসেন তাহলে একই সাথে এই কথাও বলা যায় যে বাংলাদেশে সম্ভবত খালেদা জিয়া যদি আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ না হতেন তাহলে তাকে এরকমের দণ্ডের মুখোমুখি হতো না। কারণ আমাদের এখানে এর থেকে অনেক বড় বড় আর্থিক দুর্নীতি হওয়ার পরেও, সরকার জানার পরেও সেই বিষয়গুলোর কোনো নিষ্পত্তি হয়নি, তাদের বিচার হয়নি, বরং তারা বহাল তবিয়তে আছেন। খালেদা জিয়া আওয়ামী লীগের প্রতিপক্ষ না হলে হয়তো খালেদা জিয়াকে এই রকমের পরিস্থিতির মুখোমুখি হতে। আসবো আপনার কাছে, আমরা একটু অধ্যাপক নুরুল কবি আপনার কাছে আসতে চাই, আমরা নুরুল ইসলাম হাসিব আপনার কাছেও আসবো একটি বিষয় নিয়ে, যে জাতিসংঘের রোহিঙ্গা সংকট সমাধানে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে। এটি আসলে খুবই আশাব্যঞ্জক একটি খবর। প্রথমবারের মতো রোহিঙ্গা ইস্যুতে রেজলিউশন গৃহীত হয় এবং এতে আসলে বলা হচ্ছে যে চাপ বাড়বে মিয়ানমারের উপর। আসলে কতটা চাপ বাড়বে বলে আপনার কাছে মনে হচ্ছে এবং সেই চাপ মিয়ানমার তো আসলে সব ধরনের চাপই তারা মোকাবেলা করে যাচ্ছে, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে তারা সবকিছুই তারা হেলাফেলা করে যাচ্ছে। অধ্যাপক নুরুল কবি আপনার অডিওটি যদি আনমিউট করে প্রশ্নটি শুনে থাকলে উত্তর দিবেন। আমরা দুটি বিষয় আলোকপাত করবো এখানে, সেটি হলো যে রোহিঙ্গা বিষয়টি নিয়ে তা আমরা অনেক আলোচনা করলাম এবং দীর্ঘ সময় ধরে আমরা একটা রোড ম্যাপ তৈরি করেছিলাম, যে রোড ম্যাপে আমরা তাদেরকে ফিরিয়ে দেব
সেখানে একটা নিরাপদ বসবাস পরিবেশ নিশ্চিত করা এবং আমাদের এখান থেকে যাতে একটা সেফ অ্যান্ড স্মুথ ট্রানজিশন হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা হয়েছে। সেটাও সম্ভবত বছর খানেক পুরনো হয়ে গেছে, আমরা সেখানে ব্যর্থ হয়েছি। আমাদের মাথায় রাখতে হবে যে বিশ্বে জাতিসংঘের যে প্রস্তাবনা বা বিভিন্ন দেশের যে কার্যক্রম, আমাদের যে উদ্যোগ, এগুলোর বাইরেও বোধহয় কোনো বিষয় আছে যে বিষয়গুলো আমাদের এই দৃশ্যমান বিষয়গুলোকে অগ্রাহ্য করতে পারে, ব্যর্থ করে দিতে পারে। সুতরাং জাতিসংঘে যে আলোচনা হয়েছে, জাতিসংঘের যে চাপ বৃদ্ধি করবে যে প্রস্তাবনা নিয়ে আমরা এখন আলোচনা করছি, সেটি আসলে খুব কতটুকু কার্যকর হবে সে বিষয়ে শঙ্কা করার সুযোগ আছে এবং আমরা সন্দেহ করতে পারি। কারণ হলো যে রোহিঙ্গা ইস্যুটি কিন্তু এটিকে শুধুমাত্র এই গত কয়েক বছরের বিষয় হিসেবে দেখলে হবে না। আমাদের হিস্টোরিক্যালি ঐতিহাসিকভাবেই যদি দেখি যে এই সমস্যাটি কিন্তু দীর্ঘদিন ধরে আছে এবং সেই দীর্ঘদিনে আমরা যতটুকু এগিয়েছিলাম বা সমাধানের জায়গায় যতটুকু শক্তিশালী ছিলাম, সেটি সম্ভব হয়েছিল আমাদের ভূ রাজনৈতিক এবং এই যে দৃশ্যমান রাজনীতির বাইরে যে কার্যক্রম, সেই কার্যক্রমের কারণেই হয়তো। এটা বিশেষজ্ঞরা আরো ভালো বলতে পারবে। আমরা বলতে চাচ্ছি যে কার্যকর একটি উদ্যোগের জন্য জাতিসংঘের থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কগুলোকে আরো স্ট্র্যাটেজিক্যালি ডিপেন্ডেন্ট ডমিনেন্ট ফ্যাক্টর গুলোকে যদি আমরা আরো বেশি পর্যালোচনা করতে পারি, আমরা যদি আরো বেশি কৌশলী অবস্থান নিতে পারি, তাহলে আমরা এগোতে পারবো। বড় বড় চুক্তি করে, বড় বড় আলোচনার টেবিলে অনেক যুক্তি তুলে ধরে এই বিষয়গুলো কতটুকু সম্ভব হবে সেটি কিন্তু গত কয়েক বছর আমাদের বলে দিয়েছে। এখন আমাদেরকে যদি এই বিষয়ে কার্যকর কোনো সমাধানের পক্ষে এগিয়ে যেতে হয়, তাহলে আমাদেরকে ভূ রাজনৈতিকভাবে এবং ব্যুরোক্রেসি যেটা, সেই জায়গাতে আরো দক্ষ হওয়া প্রয়োজন এবং সেক্ষেত্রে সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করতে হবে। রোহিঙ্গা বিষয়ে একটি সাধারণ কথা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সেটি হলো যে যথাযথ সমস্যাকে চিহ্নিত করতে না পারা। আমরা কিন্তু সমস্যা চিহ্নিত করছি এবং আমরা হয়তো সমস্যাটাকে সমাধানও করছি, কিন্তু যেহেতু সমস্যা চিহ্নিতকরণের ক্ষেত্রে ত্রুটি ছিল, সেহেতু সমস্যা সমাধানে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা, ব্যাপক অর্থলগ্নি করার পর আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাইনি। এই জন্য আমাদেরকে অবশ্যই সমস্যার যথাযথ কারণগুলোকে নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে প্রশাসনিক এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের উদ্যোগগুলোকে আরো বেশি কৌশলী এবং যুগোপযোগী, এই শব্দটি আমি বলবো, এটি হতে হবে। তাহলে আমরা এই যে দৃশ্যমান যে অগ্রগতি, তার পেছনের জায়গায় প্রভাব তৈরি করতে পারবো এবং আমরা দৃশ্যমান কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবো। রোহিঙ্গা ইস্যুটিকে সাধারণ বিষয় হিসেবে ধরলে হবে না। আপনার কাছে আসবো আমরা একটু নুরুল ইসলাম হাসিব, আপনার কাছে আসতে চাই। আপনি বাদশাধীনী চীন এবং রাশিয়া, যেটি আমরা এর আগে বেশ কয়েকবার দেখেছি যে রোহিঙ্গা ইস্যুতে তারা ভ্যাটো দিতেন, এবং এবার আসলে সেটি হয়নি এবং জাতিসংঘ যে রেজলিউশন গৃহীত হয়েছে, এবং এটি আসলে কতটা চাপ তৈরি করবে আপনার কাছে কি মনে হয়? আপনি তো কূটনৈতিক ভিত কভার করেন, আপনার কাছ থেকে জানতে চাই। জাতিসংঘের কোনো কিছু চাপ প্রয়োগ করার যে প্রক্রিয়া বা যে ধরনের রেজলিউশন যেটা হয়, সেটা হচ্ছে নিরাপত্তা পরিষদে যদি কোনো সিদ্ধান্ত হয়, সেটার এক ধরনের চাপ থাকে। আদারওয়াইজ অন্য অনেকগুলি দেখা যায় যেটা হচ্ছে আসলে এই কাগজে কলমেই থাকে, এটার এই চাপগুলা অন্য রাষ্ট্রের সরকারগুলি খুব একটা ফিল করে না। তবে একটা বিষয় ঠিক যে আপনার, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনার মানে কথা হচ্ছে, যে কথাবার্তা চলছে, মানে এটা একটা মানে পজিটিভ সেন্স, যে কারণ দিন গড়াচ্ছে না, তো দিন গড়ালে তো আসলে নতুন নতুন ইস্যু আসে, মানুষ ভুলে যায়। সেটা আসলে ভুলে যাচ্ছে না, সেটা একটা দিক আর কি, যে আপনার যেহেতু এখনো আন্তর্জাতিক সম্প্রদায় বা সবাই এটা নিয়ে কথাবার্তা বলছে, বাট এটা দিয়ে যে কোনো কিছু সমাধান হবে বা সমাধানের পথ নতুন করে কিছু তৈরি হবে, সেটা আমার মনে হয় না। সমাধানের রাস্তা হচ্ছে দুটো, একটা হচ্ছে যে আপনার মিয়ানমার সরকারকে এমন একটা চাপ দিতে হবে যেটা সে আসলে অনুভব করবে যে আপনার এই রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে তার নিজের আপনার মানে সেই সরকারের লেজিটিমেসি কিংবা হচ্ছে তার অর্থনৈতিক যে বাজার কিংবা ব্যবসা বাণিজ্য, এগুলি আক্রান্ত হচ্ছে, এই ধরনের একটা চাপ হতে পারে। আর একটা হতে পারে যে দুই দেশের আপনার বাইলেটারাল রিলেশনস, মানে রিলেশনটা এমন পর্যায়ে থাকবে যে পর্যায়ে মিয়ানমার অভ্যন্তরে এক ধরনের চাপ তৈরি হবে, মানে মিয়ানমার ভিতরে জনগণ তার সরকারকে বলবে যে আপনার রোহিঙ্গা তো আমাদেরই জনগোষ্ঠী আর কি, তাদেরকে তোমরা সম্পৃক্ত করে নাও। তো এই দুইটাই অ্যাবসেন্ট। মানে একটা যেটা সবথেকে সুবিধা হচ্ছে মিয়ানমার সরকারগুলিতে, যে মিয়ানমার জনগণের ভেতর থেকে তারা কোনো প্রেশার পায় না। মানে যে কোনো গভর্নমেন্টের কিন্তু তার ইন্টারনাল একটা প্রেশার থাকে, যে কোনো সিদ্ধান্ত
বা যে কোনো মানে দেশের ভেতরে হোক বা বাইরের সিদ্ধান্ত হোক, কিন্তু মিয়ানমার কিন্তু যে কোনো সরকার দেখবেন, এর আগের সরকার বা মিলিটারি সরকার যে সরকারই থাকে, তার অভ্যন্তরীণ কোনো সংস্থা বা কোনো গোষ্ঠী তাকে বলে না যে তুমি রোহিঙ্গাকে গ্রহণ করে নাও। এইটা ওই সরকারগুলির জন্য একটা সুবিধা। আর আন্তর্জাতিক ভাবেও কিন্তু কেউ খুব ডিসাইসিভ কোনো অ্যাকশন নেয় না, যে আপনার মিয়ানমার যে আপনি রোহিঙ্গা সমস্যা সমাধান না করলে আপনার একটা স্যাংশন দিল। আপনার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমরা গত 4-5 বছরে দেখেছি আপনার বাণিজ্য আপনার মানে ব্যবসা বাণিজ্য প্রায় 4-5 গুণ বেড়ে গেছে, তাই না? তার মানে হচ্ছে তারা এই রোহিঙ্গা মানে এই 4-5 বছর বলছে এই কারণে আপনার সর্বশেষ যে বড় ঘটনাটা যেটা ঘটলো, যার ফলে আপনার প্রায় মানে 8-10 লাখ যে রোহিঙ্গা চলে আসলো, সেই ঘটনার পরেও আপনার বাণিজ্য 4-5 গুণ বেড়েছে। তার মানে হচ্ছে তারা মানে মিয়ানমার সরকার মানে এক্সট্রা কোনো কিছু আপনার অনুভব করছে না যে এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। তো এই জন্য আসলে আমার কাছে মনে হয় যে এটা একটা দীর্ঘসূত্রিতা, এবং এটা মানে আশু সমাধান আসলে মানে দেখছি না। জি, আসবো। ধন্যবাদ, আপনি খুব স্পষ্ট করে বলেছেন এবং আমরা একটু জনাব শরীফুজ্জামান শরীফ আপনার কাছে একটু আসতে চাই আবারও। ডিসেম্বরের শেষ সংখ্যার ভোট 23 নভেম্বর এবং 23 ডিসেম্বর চতুর্থ ধাপ, 23 নভেম্বর তৃতীয় ধাপ এবং ডিসেম্বরের শেষ দিকে পঞ্চম ধাপ ভোট অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে। এবং কালের কণ্ঠ যে শিরোনামটি করেছে, কয়েকটি তথ্য তারা দিয়েছে। এখানে 25 জেলায় নিহত হয়েছে 49 গুলিতে, তার মধ্যে 22 জন নিহত হয়েছে, নরসিংদীতে সবচেয়ে বেশি। এবং গত 24 ঘন্টায় নওগাঁতে সহিংসতায় আহত যুবকের মৃত্যু, আরও 3 জায়গায় হামলার সংঘর্ষে আহত 21। মানে সংঘর্ষ হচ্ছে, মানুষের মৃত্যু হয়েছে। এই ঘটনাগুলো আসলে সাম্প্রতিক সময় বেশ আলোচিত ঘটনা এবং এটি নিয়ে বেশ তোলপাড়ও তৈরি হয়েছে। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার তারাও কিন্তু কথা বলছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নেমেছে, যেমন অবৈধ অস্ত্র উদ্ধারেও তারা অভিযানে নেমেছে। আসলে আপনার মন্তব্য জানতে চাই যে এই ধরনের ঘটনাগুলো আসলে সাম্প্রতিক সময় এতটা বাড়লো কেন, আসলে মানে কি কারণ বলে আপনার কাছে মনে হয়? একটা জায়গায় হচ্ছে নির্বাচনী ব্যবস্থাটা তো আপনি বিতর্কিত করে ফেলেছেন, এবং এই বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনার মধ্যে আমরা বিভিন্ন সময় নানা রকমের বাতাস দিয়ে থাকি। আপনি যে সংখ্যাটি বললেন এই পর্যন্ত প্রায় 49 জন, আমি এই 49 জন মানুষের মৃত্যু ধরে নিলাম। আমরা কিছুদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন, তিনি বলেছিলেন যে এরকমের ঝগড়াঝাটি হয়ে থাকে। তো ঝগড়াঝাটির ফলাফল 50 জন মানুষের মৃত্যু, নিশ্চয়ই এটি ওই বক্তব্য থেকে কোনো সুবার্তা যায়নি। আমার প্রত্যাশা হচ্ছে, বা আমি যেটা মনে করি, তিনি যদি ওই সময় এই বিষয়টি নিয়ে কঠোর কোনো বার্তা দিতেন তাহলে তার একটা ইম্প্যাক্ট হতো। আমাদের গ্রাম অঞ্চলে মানে এই যে বিভাজনের রাজনীতি সেখানে পড়তো। কেন এতটা মানুষ অ্যাগ্রেসিভ হচ্ছে, এর একটা বড় কারণ হলো যে এখন যারা নির্বাচনে আসেন তারা কিন্তু আসলে জনসেবার জন্য নির্বাচনে অংশগ্রহণ করার সংখ্যা, প্রার্থীর সংখ্যা খুবই কম। এর ভেতর থেকে, নির্বাচনের ভেতর থেকে একটা বড় অংশ আর নানা রকমের নিজেদের বিত্ত বৈভব বৃদ্ধি করার সুযোগ পায়। তা না হলে নির্বাচনে যে পরিমাণ অর্থ ব্যয় করে মানুষ, এই টাকা খরচ করে আপনার ইউনিয়নের মানুষের জন্য 5 বছর আপনি নির্দ্বিধায় অনেক রকমের সেবা নিশ্চিত করতে পারেন। কিন্তু সেটি না করে এত টাকা খরচ করে রক্তারক্তি করে আপনি এখানে কেন আসছেন? কারণ হলো বাংলাদেশের এক সময় নানা রকমের লাভজনক ব্যবসা ছিল। এখন বাংলাদেশের সব থেকে লাভজনক ব্যবসার নাম হচ্ছে এমপি ব্যবসা। এমপি ব্যবসাটা কেমন? সেটি হচ্ছে আপনি 10 কোটি টাকা কোন একটা ইন্ডাস্ট্রির পেছনে ইনভেস্ট করবেন এবং 1 বছরে সেখান থেকে আপনি লাভের প্রফিট 10 কোটি টাকা, 5 কোটি টাকা পাবেন না। কিন্তু আপনি যদি এই টাকা খরচ করে কোনো জায়গায় এমপি হয়ে যেতে পারেন, আপনার ফিডব্যাকটা অনেক বেশি আসবে। একইভাবে আপনি যদি এই যে ইউনিয়ন পরিষদগুলোর কথা বলেন, পৌরসভার কথা বলেন, যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার ফিডব্যাকটা অনেক বেশি আসবে। এটি একটি কারণ। আরেকটি কারণ হচ্ছে রাজনৈতিকভাবে এই নির্বাচনটাকে আপনি যেভাবে রাজনৈতিক রং লাগিয়েছেন, এটি হচ্ছে সব থেকে বড় সর্বনাশ আপনি করেছেন। আপনি প্রত্যন্ত অঞ্চলে যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন যে এই যে সংঘাতগুলো হচ্ছে, ম্যাক্সিমাম সংঘাত হচ্ছে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ। এবং এই দুটো পক্ষ, একটা হচ্ছে দলের প্রতীক যিনি পেয়েছেন, বরাদ্দপত্র আমি বলি, আমি মনোনয়নপত্র বলি না, বরাদ্দপত্র বলি, যিনি বরাদ্দপত্র পেয়েছেন এবং যিনি বরাদ্দপত্র পাননি। যিনি পেয়েছেন তিনি
স্থানীয় প্রশাসনকে, স্থানীয় মাস্তানদেরকে, লাঠিয়াল বাহিনীকে, তাদেরকে নানাভাবে ব্যবহার করে মাঠ দখল করার চেষ্টা করেন। আর তার প্রতিপক্ষ যারা এই বরাদ্দপত্রটি পাননি, তিনিও চেষ্টা করেন কোনো না কোনো ভাবে এই চেয়ারটি দখল করার জন্য। কারণ হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখবেন যে এই প্রক্রিয়ার ভেতর থেকে নির্বাচন কমিশনের কথা বলবেন, বাংলাদেশের নির্বাচন কমিশন যে পর্যায়ে গেছে তাতে আমার মনে হয় যে এই প্রতিষ্ঠানটি নিয়ে কোনো কথা বলার কোনো প্রয়োজন আর নেই। কারণ তারা ইতিমধ্যেই তাদের নিরপেক্ষতা, তাদের দক্ষতা, বিচক্ষণতা সবকিছুকে হারিয়ে ফেলেছে। এবং গত পরশুদিনে যে সংবাদ সম্মেলন করে একচোখা দৈত্যের মতো যেভাবে এই নির্বাচনকে সফল নির্বাচন দাবি করেছেন, আমি বুঝতে পারি না একজন মানুষ, 3 জন মানুষ, 5 জন মানুষ, একটা দেশের 50 জন মানুষ খুনের পরেও কিভাবে দাবি করেন যে আমার এখানে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে। আমরা মনে করি এই নির্বাচনী প্রক্রিয়ার ভেতর থেকে একটা পজিটিভ দিক আছে, সেটি হচ্ছে ভোটটা দিনের বেলা হচ্ছে, আগের রাতে ভোট চাইলে দিয়ে ফেলা যেত। তবে ওই যে বরাদ্দপত্র পাওয়া এবং না পাওয়ার মধ্যে যে দ্বন্দ্বটি আছে, ওই দ্বন্দ্বটির কারণে আপনি আগের রাতে ভোটটি দিতে পারছেন না, সেই এক্সপেরিয়েন্স যদিও আপনার আছে। আমার এই নির্বাচনের ভেতর থেকে আমাদের গ্রাসরুটের যে ডেমোক্রেটিক সিস্টেমের যে প্র্যাকটিসগুলো, সেই প্র্যাকটিসগুলোকে আমরা ধ্বংস করেছি এবং বাংলাদেশের গ্রাসরুট থেকে লিডারশিপ বিল্ড আপের যে একটা প্রসেস ছিল, ন্যাচারাল একটা প্রসেস ছিল, সেই প্রচেষ্টাটাও বন্ধ হয়ে গেছে। আমি শেষ করব এই জায়গায়, আমরা অনেকগুলো নেতিবাচক দিক আলোচনা করছি। আমার কাছে এই বিষয়টি সব থেকে নেতিবাচক মনে হয় যে আপনার এখানে লিডারশিপের যে ক্রাইসিসটা হচ্ছে, আপনার সোসাইটিতে লিড করা মানুষের যে ক্রাইসিসটি হচ্ছে, সেই জায়গাটিতে এই ইউনিয়ন পরিষদ একটা রোল প্লে করতে পারতো। কিছুদিন আগে আপনি দেখেছেন গণটিকা দেওয়ার সময় স্থানীয় নেতৃত্ব তার দক্ষতার অভাবে বিভিন্ন জায়গায় যে হযবরল অবস্থা হয়েছিল, আমরা সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। আমাদের এখন যে ক্যাবিনেট আছে, আমি জানি তার মধ্যে একজন মন্ত্রী আছেন যিনি ইউনিয়ন পরিষদের থেকে রাজনীতি শুরু করে এখন বাংলাদেশের মন্ত্রী হয়েছেন এবং আমার জানা মতে মোটামুটি ভালো কাজ করছেন। তো আমাদের এখানে এই ধরনের যে লিডার ক্রিয়েট করার, লিডার সৃষ্টি করার যে প্রসেসটা ছিল, এই ধরনের একটা রক্তাক্ত নির্বাচনের ভেতর থেকে এবং বরাদ্দপত্র দিয়ে জনপ্রতিনিধি নিয়ে আসার এই যে সিস্টেমটা আপনি চালু করেছেন, এর ভেতর থেকে আপনি ওই সিস্টেমগুলোকে পুরোপুরি বন্ধ করে দিয়েছেন, যার পরিণতি কখনো না কখনো এর ফিডব্যাকটা আপনাকে পেতে হবে, আপনার রাজনীতিকে পেতে হবে। জি, আমরা সময় থাকলে নিশ্চয়ই আসবো। আমরা একটু অধ্যাপক নুরুল কবির আপনার কাছে আসতে চাই। আমরা অন্য একটি প্রসঙ্গ নিয়ে আসতে চাই। আজকে আমরা দেখলাম ইভ্যালি ও ই অরেঞ্জের পর ই কমার্স আলিশা মার্টের বিরুদ্ধে শত শত কোটি টাকা লোপাটের একটি অভিযোগ উঠেছে। গ্রাহকরা ক্ষুব্ধ। এটি আসলে কিভাবে এই যে প্রশাসনের সামনে দিয়ে আসলে দিনে দুপুরে বা এই ধরনের ই কমার্সের নামে প্রতিষ্ঠানগুলো বারবারই এই ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে, আসলে এটি কিভাবে আসলে সম্ভব? মানে তাদের কি কোনো দায়বদ্ধতা নেই, বা যেসব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ রয়েছে তারা আসলে কি করছে বলে আপনার কাছে মনে হচ্ছে? প্রথম বিষয়টি আমরা যেটা বলবো, নীতিমালার যথেষ্ট সংকট আছে। আচ্ছা, ধরুন যেদিন ই ভ্যালি রাসেলকে ধরে নেওয়া হলো, তখন আলিশা মার্ট তো বাজারে ছিল, তারা তখন তাদের কার্যক্রম চালিয়েছে। 2 মাস পর আমরা জানবো আলিশা মার্টের সমস্যা হচ্ছে। দুইটি বিষয় রাখতে হবে, একটা হলো যাতে মিডিয়া ট্রায়াল না হয়। আমরা দেখেছি রাস্তায় ই ভ্যালির পক্ষে লোক কিছু হলেও নেমেছে, তারাও কিন্তু কথা বলছে। আমরা যেটা বলবো যে নীতিমালাটি আগে কার্যকর হয়নি এবং নীতিমালা ব্যর্থতার কারণে এখন আমরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছি, এটা বাংলাদেশের নতুন কিছু না। আমরা বলতে চাচ্ছি যে এই যে কিছুক্ষণ আগে আমাদের চমৎকার ভাবে বুঝালেন উনি। আচ্ছা, আমি একটা লেম্যানের মতো প্রশ্ন করি যে প্রতি বছর ইউনিয়ন পরিষদ ইলেকশনে মানুষ মারা যাচ্ছে, প্রতি বছর সরকার কেস করছে। আমি জানতে চাচ্ছি আগের সেগমেন্টে যে ইলেকশন হয়েছিল তখন যে মানুষ মারা গিয়েছে, হত্যার শিকার হয়েছে, ওগুলোর বিচার হয়েছে নাকি সেই সন্ত্রাসীরা আবার এখন মারামারি করছে? তাই ঠিক তেমনি আপনি ইভ্যালি, ই অরেঞ্জ, আলিশা মার্ট এবং আজকে এই মুহূর্তে যে অনলাইন কার্যক্রম চালাচ্ছে কোন একটা অনলাইন কনসার্ন, পরশুদিন তারা আবার জালিয়াতিতে অভিযুক্ত হবে। তাহলে মূল বিষয়টি হলো যে আমাদের নীতিমালার এখানে বড় ধরনের সংকট আছে, যে সংকটে কোনো ধরনের দায়বদ্ধতা এবং ক্লিয়ারেন্স যেটাকে বলা হয়, মানে অ্যাকাউন্টেবিলিটি, ওটা নেই।
এটি প্রমাণিত হয়ে গেছে। আমার কাছে এই অনলাইন প্ল্যাটফর্ম গুলোর জালিয়াতি থেকে আমরা অবশ্যই প্রশ্ন করব যে এগুলো তো লাইসেন্স নিয়ে ব্যবসা করেছে বাংলাদেশে। তারা, আপনি নিজে একটা অনলাইন সাইট খুলতে যান, একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে যান, আপনি বাংলাদেশে যে কোনো একটি অর্থনৈতিক কর্মকাণ্ড এই মুহূর্তে বাংলাদেশ পরিচালনা করা যথেষ্ট কঠিন। আপনাকে যথেষ্ট কাগজপত্র না থাকলে করতে পারবেন না। তার মানে হলো ওদেরও যথেষ্ট কাগজপত্র লেনা দেনার বিষয় আছে, ওদেরও আছে অনেক ধরনের ডকুমেন্ট। তাহলে সংকটটা কোথায়? এই প্রবলেমটা কিন্তু বের করতে হবে। আমাদের নীতি নির্ধারণী সংস্থা, পরিচালনা গোষ্ঠী, তারা যদি সমস্যায় থাকে তাহলে আপনি যত ভালো ই কমার্স সাইট তৈরি করুন, যত বড় অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করুন, এগুলো সমস্যায় পড়বেই। মূল সমস্যার জায়গায় না যেতে পারলে প্রবলেম গুলো বাড়বে, কখনো কমবে না। আলিশা মাঠ কথা বলেছে যে আমরা জানুয়ারির মধ্যে সব ঠিক করে ফেলবো। আমরা দেখলাম যে জানুয়ারি মাসে ঠিক করতে পারলাম, মার্চ মাসে, এপ্রিল মাসে আল্লাহ না করুন দেখা গেল যে তারা কেউ জেলে চলে যাচ্ছে। এই যে ধারাবাহিক একই নাটকের বারবার পুনরাবৃত্তি, প্রবলেমটা তাহলে কখনো ই কমার্স সাইট গুলো না। এটা আমার ব্যক্তিগত মতামত। আমার মতামত হলো যারা পরিচালনা করছে, যারা সরকারি নীতি নির্ধারক আধিকারিক আছেন, তাদেরকে অবশ্যই খোলাসা করে বলতে হবে প্রবলেমটা কি। আমরা কোনো ধোঁয়াশা কথা শুনলে কখনোই সমস্যা সমাধানের জায়গায় পৌঁছতে পারবো না। জি, আমরা সময় থাকলে নিশ্চয়ই আসবো। নুরুল ইসলাম হাসিব, আপনার কাছে আসতে চাই। বাস মালিকদের স্বেচ্ছাচারিতা অতিষ্ঠ নগরবাসী। গত কয়েকদিন ধরে আমরা দেখছি তেলের দাম বৃদ্ধির পরে যেসব গণপরিবহনগুলো সিএনজিতে চলতো সেগুলো আসলে ধর্মঘট ডেকে আসলে মানুষকে একটি ভোগান্তিতে ফেলেছেন। অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ চায় শিক্ষার্থীরা, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাদেরকে দিন ধরে আমরা দেখছি যে আন্দোলন করতে, এখনো ভাড়া নিয়ে বাড়াবাড়ি চলছে। হাফ পাসের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনও কিন্তু চলছে। আপনার মতামত জানতে চাই এই বিষয়ে। এই নৈরাজ্য তো আসলে খুব পুরনো নৈরাজ্য, এবং এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে আমাদের এই পরিবহন নৈরাজ্যটা আর কি। কারণ এটা আসলে এটা খুবই মানে মানে একটা দুঃখজনক বিষয়। কারণ আমাদের দেশের 17 কোটি মানুষের দেশে আপনার যদি ভালো পরিবহন ব্যবস্থা গড়ে উঠলে কিন্তু এটা বড় একটা বিজনেস, তাই না? কিন্তু সেটা এতটাই আপনার মানে ইনডিসিপ্লিন এবং কোনো ফ্রেমওয়ার্ক, কোনো আপনার ছাড়া চলে। এবং আপনি দেখবেন প্রতিটা গাড়ি, আমাদের প্রতিটা, আমরা যেটাকে সোকল পাবলিক ট্রান্সপোর্ট বলি, প্রতিটা বাসের আপনি বাহির চারপাশ দিয়ে আপনি শুধু তাকিয়ে দেখবেন, ওর সাইজ শেপ ঠিক নেই। মানে প্রতিটা বাস হচ্ছে আপনার ডেন্টেড, এগুলি হচ্ছে আপনার, আপনি দেখবেন পেছনের লাইটও নেই আপনার। মানে এটা একটা অদ্ভুত একটা বিষয়। এবং এটা একবারে বিদেশি এক ট্রান্সপোর্ট বিশেষজ্ঞ, উনি থাইল্যান্ডের, এসে উনি জিজ্ঞেস করছেন মানে আমাদেরকে যে এটা কেমন কথা, এই বাসগুলো এরকম কেন আর কি। তার একটা বড় প্রশ্ন ছিল যে বাসগুলো এরকম কেন। আমাদের এই পরিবহনগুলি আসলে একটা অদ্ভুত বিষয়। সো এটা আপনার এই ভাড়া, যেহেতু আপনার এই তেলের দাম বা ডিজেলের দাম বেড়েছে, সো এই সুযোগটা আপনার নিবে। কারণ এই সেক্টরটা খুবই ইনফর্মালি আপনার চলে। মানে নিশ্চয়ই এর অন্য কোথাও একটা ফর্মাল মেকানিজম আছে, কিন্তু এটা আপনার ইনফর্মালি ফর্মাল আর কি। এটার আপনার কোনো ডিসিপ্লিন করার মতো উদ্যোগও দেখিনি। আপনার এই যে প্রয়াত মেয়র ছিলেন আনিসুল হক, উনি একবার কিছু বলেছিলেন যে আপনার এগুলি মালিকানা বা এটার আপনার নির্দিষ্ট লাইন ঠিক করবেন, কিন্তু সেটাও আবার পরবর্তী হয়নি। কিন্তু এটাকে আসলে ওভারঅল যদি আপনি সামগ্রিকভাবে ডিসিপ্লিন না করতে পারেন, এরকম ঘটনা ঘটবে। এবং এটা কিন্তু আজকে শুধু এবারই ঘটছে তা না, এর আগেও কিন্তু আপনার যখন এরকম তেলের দাম, গ্যাসের দাম কিছু বেড়েছে, তখন কিন্তু সবাই এই ঘটনাই ঘটিয়েছে। গ্যাসের দাম বাড়ালে তেলের, ডিজেলে যারা চলে তারাও কিন্তু আপনার ভাড়া বাড়িয়ে দিয়েছে। সো এটা কিন্তু আসলে নতুন না, কিন্তু এই জায়গাটা আপনার ঠিক হচ্ছে না। এটাকে ঠিক করার জন্য এটাকে একদম প্রাতিষ্ঠানিক, মানে পরিবহন সেক্টরটা অনেক বড় একটা বিষয়, তাই না? পাবলিক ট্রান্সপোর্ট আজকে যদি আমাদের থাকতো, আমাদের দেখুন আমাদের ওভারঅল এটা রাস্তায় মানুষের যে পরিমাণ দুর্ভোগটা হয়, এবং এই যে যান্ত্রিক অযান্ত্রিক সব যে একসাথে চলে, আপনার রিক্সা, ঠেলা, আপনার গাড়ি, এটা তো আসলে হয় না। মানে এটা বৈজ্ঞানিক ভাবেও তো সম্ভব না, তাই না? রোড সেফটি এটাও তো একটা সায়েন্স। তো এই বিষয়গুলি আমরা শুধু হয়তো মৃত মানুষটাই দেখছি, যে কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে কেউ সেটা দেখছি, কিন্তু আমাদের যে দৈনন্দিন জীবনে আসলে দুর্ঘটনায় অনেক আহত হয়, আহত ছাড়াও আমরা যেভাবে চলাফেরা করি তাতে তো আমাদের, আপনি দেখবেন সবার কোমর ব্যথা, পিঠে ব্যথা, পায়ে ব্যথা। আমার ধারণা এগুলো ইনভেস্টিগেশন করলে দেখবেন আমাদের এই যে চলাফেরা, আমাদের যে পরিবহন সেক্টর, তার একটা হয়তো আপনার এর মধ্যেই আছে। আমাদের রিক্সায় চড়ছি, তাই না? রিক্সাটা তো আসলে খুব বৈজ্ঞানিক কোনো যান না আর কি, তাই না? একটা চলছে। সো এটা আসলে আপনার এই একটা ধরে আপনার একটা ঘটনা ঘটবে এরকম না। পরিবহন সেক্টরটাকে খুবই, মানে এটা ফর্মাল একটা সেক্টরে নিয়ে আসা, মানে একদম প্রাতিষ্ঠানিকীকরণ করা,
এবং সেটা কিভাবে করা যায়, এটা গভর্নমেন্ট করবে, গভর্নমেন্ট একা তো আর এই ব্যবসা করতে পারবে না, সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা যেভাবেই হোক, মানে এটা একদম মানে মানে ট্রু সেন্সে একটা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা দরকার। জি। তা নাহলে আসলে আপনি এগুলি শেষ হবে না। এই কিছুদিন পর পর 2 টাকা 1 টাকা তেলের দাম, গ্যাসের দামও বাড়বে, তারাও 10 টাকা করে ভাড়া বাড়াবে। সো এটা চলতে থাকবে এরকম। জি, আমরা একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই যে আসলে একদম 1 মিনিট হাতে আছে আমার। যাত্রীরা আসলে জিম্মে দীর্ঘদিন ধরে আসলে আপনার তেলের দাম যতটা বাড়ানো হয় বা তাদের যে ভাড়া যতটা বাড়ানো হয় তার চেয়ে দ্বিগুণ তারা ভাড়া বাড়িয়ে দেন। এবারও কিন্তু একই ঘটনা ঘটেছে। এক্ষেত্রে আসলে নিয়ন্ত্রণের জায়গাটা আসলে আমরা দেখি না। বলা হচ্ছে যে বিআরটি অভিযান চলছে এবং সাধারণ মানুষ বলছে যে এটি আসলে লোক দেখানো। কি বলবেন সংক্ষেপে? আমি আপনার এই কমেন্টটাকে সঠিক মনে করি। আজকে আমরাও যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে আমরা সংবাদ সম্মেলন করে বলেছি, যথাযথ নজরদারির অভাবে এবং পরিবহন মালিকদের প্রতি সরকারের অতিরিক্ত স্নেহের কারণে তারা বিভিন্ন সময়ে মানুষদেরকে জিম্মি করে এই ধরনের একটা নৈরাজ্যিক অবস্থা তৈরি করেছে। সড়ক পরিবহন ক্ষেত্রে আজকে যে নৈরাজ্য দেখছেন এটি ঐতিহ্যবাহী নৈরাজ্য, অর্থাৎ এটি দীর্ঘদিন ধরে চলে আসছে। বিআরটিএ তারা মালিকের প্রতিনিধিত্ব করে, তারা যাত্রীর প্রতিনিধিত্ব করে না। গতকালকে একটি টক শোতে আমার সাথে একজন মালিক সমিতির একজন নেতা ছিলেন। আমি ঠাট্টা করে তাকে জিজ্ঞেস করছিলাম, বিদ্যুতের দাম বাড়লে আপনাদের গাড়ি ভাড়া বাড়বে কিনা। তিনি প্রচন্ড ক্ষেপে গেছেন এটি শোনার পরে। তারপরে আমি যখন তাকে বুঝালাম তখন তিনি হাসছিলেন। অর্থাৎ এই যে সড়ক পরিবহনে নৈরাজ্যটি দেখছেন, এটি সরকারের পক্ষ থেকে দায়িত্বহীন আচরণ করার কারণে আমাদের যোগাযোগ মন্ত্রী কিন্তু বলেছিলেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 7 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আপনি কোথাও কঠোর ব্যবস্থা নেন দেখেননি। কিছু জরিমানা আদায় করা হচ্ছে, 11টি জায়গায় মোবাইল কোড বসানো হয়েছে। আমি মনে করি বিআরটি এর এই যে মোবাইল কোড, এটি তাদের আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এটা হচ্ছে জাস্ট ফটো সেশন। আমরা কিছু করিনি এই কথাটি যাতে আপনি বলতে না পারেন। আমি সরকারের কাছে অনুরোধ করব, কয়েক কোটি মানুষকে আপনি মালিকদের দয়ার উপরে ছেড়ে দিতে পারেন না। আপনার সাথে নাগরিকদের একটা শূন্যতা তৈরি হয়েছে, নাগরিকদের মানুষের কাছে আপনাকে যেতে হয় না, তার মানে এই না দেশের মানুষকে আপনি এই যে ব্যবসায়ীদের, আমি সমস্ত ব্যবসায়ীকে বলবো না, এই ক্ষেত্রে আরো কতগুলো সমস্যা আছে। আমরা যখন এর আগে সড়ক জি, আমার হাতে সময় একদমই নেই, আপনি যদি শেষ করেন। হ্যাঁ, এই যে জায়গাগুলোতে অনেকগুলো বিষয় আছে, যে প্রতিশ্রুতিগুলো ছিল এর আগেও সেই প্রতিশ্রুতি রক্ষা হয় নাই। সরকার জি, অধ্যাপক নুরুল কবির, শরীফুজ্জামান শরীফ এবং নুরুল ইসলাম হাসিব, আপনাদের তিনজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংবাদ এখানে শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।